ডক্টর ইউনূস বিএনপি নেতৃবৃন্দকে বলছেন যে আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটা মহা আয়োজন। এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম সেই ব্যক্তিকেই আমরা বেছে নেব। এটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা তা করব। বৈঠকে যেই কথাটা আসছে যে এই সরকার কি নিরপেক্ষ কিনা, সরকারকে তত্ত্বাবধায়কের মতন হইতে হবে, অর্থাৎ কোনোভাবে কোনো দলীয় লোকজন থাকতে হবে না। এই বিষয়ে কিন্তু কোনো উত্তর দেননি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আস্থা আছে বিএনপির নিঃসন্দেহে, কিন্তু সেই আস্থার একটা সীমা আছে। সেই সীমাটা হলো এই যে এর মধ্যে ওই দলীয় লোকজন থাকবে, এই দল সেই দল। মোট কথা এনসিপির নামে যারা আছেন তাদেরকে বিদায় নিতে হবে। তাহলে কি এই বৈঠকের পর ধারণা করা যায় যে উপদেষ্টা পরিষদ থেকে যারা এনসিপির আছেন, দুইজন তো একেবারেই পরিচিত মুখ এবং নিঃসন্দেহে তারা দুইজন, তাদের অবদান আছে, মেধাবী আছে, কিন্তু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাহলে কি তারা বিদায় নিচ্ছেন? এই বৈঠকের পরে কি ভাগ্য নির্ধারিত হয়ে গেল দুই উপদেষ্টার? এটা একটা প্রশ্ন। আরো নানান বিষয় আছে, হয়তো জানি না প্রশাসনে, পুলিশে এমন কিছু রদবদল হচ্ছে যেটা হয়তো বিএনপি খবর পেয়েছে, সে কারণে তারা তুলে ধরেছে। এবং সালাউদ্দিন আহমেদ নিজে যেহেতু একসময় শুরুই করেছিলেন প্রশাসনের তার কর্মজীবন, সুতরাং তিনি জানেন প্রশাসনের ডিসি, এসপি কে কোথায় কি অবস্থায় আছে, সব তার নখদর্পণে, সব খবরই তার কাছে আছে। সুতরাং এইগুলি কিভাবে রদবদল হবে, কিভাবে কে সামলাবে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিচ্ছেন বটে, কিন্তু ডক্টর ইউনূসকে তো জানতে হবে। যেমন তিনি কি জানেন না যে দুজন উপদেষ্টা এনসিপির হয়ে কাজ করছে এবং তাদের অবস্থান পরিষ্কার? তিনি কি লজ্জা পাচ্ছেন বলতে, যেহেতু তারা নিয়োগকর্তা? এই বিষয়গুলো কিন্তু সামনে আর কনসিডার হবে না। এতদিন যা হয়েছে, এখন যেহেতু নির্বাচনের একটা কি বলে বিয়ের বাদ্য বেজে গেছে মোট কথা, তা নির্বাচনের আওয়াজ শুরু হয়ে গেছে। এখন সবাই তৎপর, যারা উপদেষ্টা পরিষদে আছে তারাও নির্বাচনী এলাকায় যখন তৎপর হয়, তখন স্বাভাবিকভাবে ওই এলাকার থেকে বিএনপির উপর চাপ আসে। জামাত জানি না এটা কিভাবে হ্যান্ডেল করতেছে, জামাত চুপচাপই আছে, জামাত কৌশলী দল, সুতরাং হয়তো তার কিছু যায় আসে না, কিন্তু বিএনপির যায় আসে। সেই কারণেই হয়তো আরো নিরপেক্ষতা আশা করতেছে এবং ধারণা করা যায় অন্তত এই বৈঠকের পর আর যাই হোক না কেন, এই দুই উপদেষ্টার মেসেজ কিন্তু পরিষ্কার যে অন্তর্বর্তী সরকারের দলীয় লোক থাকতে পারবে না। এটা হলো মূল কথা। বাকি প্রশাসনের কে কোথায় কি অবস্থায় আছে সেইগুলি হয়তো মীমাংসা করা যাবে, কিন্তু উপর থেকে তো আগে উপদেষ্টা পরিষদকে তো আগে ক্লিন করতে হবে। এবং প্রয়োজন উপদেষ্টা পরিষদ তত্ত্বাবধায়ক সরকারের আদলে আরো ছোট হোক। এখন তো আর ওই ঢাউস আকারের করার দরকার নেই, অন্য কাজ দরকার নেই। এখন হচ্ছে সমস্ত কাজ হবে একটা নির্বাচিত সরকারের কাছে তুলে দেওয়ার জন্য যা যা করণীয়, জরুরি কিছু করণীয়, দৈনন্দিন কিছু করণীয়, কোনো নীতি নির্ধারণী কিছু না। এইটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মেনে নেন তাহলে ভালো। আর যদি ওই নীতিগত এটা সেটা পলিসি করতে যান, সেটা বুমেরাং হবে, এগুলি থাকবে না, টিকবে না, সমালোচনার মধ্যে পড়তে হবে। বরং এই লম্বা সময় দেখেন যাচ্ছে যত, সবাই কিন্তু সমালোচনাটাই করতেছে, সমালোচনার পাল্লা ভারী হচ্ছে। আগে কিন্তু প্রশংসার পাল্লাটা অনেক উপরে ছিল, এখন কিন্তু আস্তে আস্তে এটা কমে আসছে। সুতরাং দ্রুত গতিতে একটা ছোট আকারের উপদেষ্টা পরিষদ করা এবং একেবারে ওয়াহিদুদ্দিন মাহমুদের মতন এই সমস্ত লোকজন, যাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, যারা বলছেন যে তারা এই দায়িত্ব শেষ করে তার বাসায় ফিরবেন বা তার নিজের যে অবসর জীবনের যে কর্মজীবন ছিল সেই কর্মজীবনে যাবেন, সেই রকম ব্যক্তিদেরকে নিয়ে আসতে হবে। ওই উচ্চাভিলাষী কোনো উপদেষ্টাকে রাখলে এটা যেটা হবে, নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, তখন অভিযোগের পাল্লা ভারী হবে, তখন সবকিছুতে সন্দেহ বিশ্বাস বাড়বে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস না বোঝার কোনো কারণ নেই। কেন এই রাত দুপুরে এত লম্বা লেকচার দিলাম আমি নিজে বুঝতেছি না দর্শক।